নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বড় চমক দিল কেন্দ্র। এবার আধার কার্ড সংক্রান্ত লঞ্চ হলো নতুন অ্যাপ। এর কারণে আগামী দিন থেকে আর আপনাকে আধার কার্ডের জেরক্স কপি সঙ্গে করে ঘুরতে হবে না। এই অ্যাপ থাকলেই কাজ হবে। লঞ্চ হয়েছে আধার অ্যাপ। এর ফলে ব্যবহারকারীদের আধার সম্পর্কিত তথ্য যাচাই করার জন্য কোনো ফিজিক্যাল কার্ড অথবা ফটোকপির প্রয়োজন হবে না। এই আধার অ্যাপ লঞ্চের ব্যাপারে বিশেষ তথ্য ভাগ করে নিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে ফেস আইডি প্রমাণীকরণ সম্ভব হবে এবং ব্যবহারকারীর সম্মতিতে ডেটা নিরাপদে ভাগ করা হবে। বর্তমানে এই অ্যাপটি বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে, যা আধার যাচাইকরণকে আরও উন্নত করার জন্য কাজ করছে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা বৃদ্ধি করবে এবং আধারের অপব্যবহারও রোধ করবে। ব্যবহারকারীরা এখন তাদের ইচ্ছেমতো শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন, যাতে তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে। ইউপিআই পেমেন্টে যেমন কিউআর কোড স্ক্যান করা হয়, আধার যাচাইকরণও এখন সমানভাবে সহজ হবে। এখন আধারের ফটোকপি অথবা স্ক্যানের প্রয়োজন হবে না, সব কিছুই অ্যাপের মাধ্যমেই করা হবে। মোবাইল অ্যাপটিতে মুখ শনাক্তকরণের মাধ্যমে লগইন এবং যাচাইকরণের সুবিধা রয়েছে, যা নিরাপত্তা আরও বৃদ্ধি করে। এখন হোটেল, দোকান অথবা ভ্রমণে চেকপয়েন্টে আধারের কপি দেওয়ার প্রয়োজন হবে না। 100% প্রক্রিয়া ডিজিটাল এবং আপনার পরিচয় সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড সম্পর্কিত তথ্যের অপব্যবহার এবং ফাঁস হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে। আধার তথ্যের সাথে কোনো ধরনের হস্তক্ষেপ অথবা কোনো ধরনের জালিয়াতি এখন আর সম্ভব হবে না। আধার যাচাইকরণ খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে করা যেতে পারে। বিদেশে ডিগ্রি অর্জনের লক্ষ্যে প্রতি বছর 13 লক্ষেরও বেশি পড়ুয়া দেশের বাইরে পাড়ি দেন, কিন্তু তারা দেশে ফিরে চাকরি অথবা গবেষণায় কাজ পেতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছভাবে যাতে বিদেশের ডিগ্রিপ্রাপ্ত পড়ুয়ারা চাকরি এবং গবেষণামূলক কাজের সুযোগ পান, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে কমিশন। সম্প্রতি কমিশনের তরফে এই সম্পর্কিত একটি গেজেট প্রকাশিত হয়েছে। ইউজিসি রেগুলেশনস 2025 শীর্ষক ওই গেজেটে আরও বলা হয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র উচ্চশিক্ষা ক্ষেত্রেই নয়, স্কুল স্তরের পড়ুয়ারাও যাতে এই পরিকাঠামোর অধীনে সুযোগ সুবিধা পেতে পারেন, তা নিয়েও পর্যালোচনা করবে কমিশন। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার আওতায় যাতে দেশের সব স্তরের পড়ুয়াদের আনা যেতে পারে, তার জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌস্বাক্ষর, জয়েন্ট এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের মতো কর্মসূচিকে আগেই মান্যতা দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশে বাণিজ্য করতে হলে আর ভারতের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের বন্দর অথবা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে বাণিজ্য করতে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ। তাই সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্স অ্যান্ড কাস্টমসের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এর জেরে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সমস্যায় পড়বে বাংলাদেশ। সংবাদ সংস্থা সূত্রের খবর, 2020 সালের জুন মাস থেকে এই সুবিধা পাচ্ছিল ভারত, তখন ক্ষমতায় হাসিনা সরকার। বাংলাদেশকে দেওয়া এই বিশেষ সুবিধা প্রত্যাহারের জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিল ভারতের বিভিন্ন রপ্তানিকারক সংস্থাগুলি। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনূস। তারপর অবশ্য মোদি ইউনূস মুখোমুখি হন। আর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। এবার ওয়াকফ সংশোধনী আইনের 3C দ্বারা স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের এই সংসদ সদস্য প্রথম অমুসলিম মহিলা হিসাবে এই আইনকে চ্যালেঞ্জ জানালেন। তার আগে অমুসলিম হিসাবে আরজেডি নেতা মনোজ ঝা মামলা করলেও মহুয়ার আবেদনে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সূত্রপাত হয়েছে।
এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়ায় যুক্তি হিসাবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে, বেআইনি সম্পত্তি বলে একবার কোনো কিছু বাজেয়াপ্ত করে নিলে তা আর ফেরানো যাবে না। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার বেআইনি ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে। সংবিধান প্রদত্ত সংগঠন অথবা সমিতি তৈরির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারা উল্লেখ করে মহুয়া তার বিবৃতিতে জানিয়েছেন, নতুন আইনের মাধ্যমে এগুলি লঙ্ঘিত হচ্ছে। আগামী বুধবার 16 এপ্রিল এই মামলার শুনানি হতে পারে বলে আশা করছেন মহুয়া। কেন্দ্রীয় বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দেশের 24টি শহরে জল মেট্রোর জন্য প্রযুক্তিগত সম্ভাবনা অধ্যয়ন পরিচালনার অনুমোদন দিয়েছেন, যার মধ্যে অসমের গৌহাটি, ডিব্রুগড় এবং তেজপুর রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শহরের প্রধান টার্মিনালগুলোর মধ্যে একটি যাত্রার সময় কোচি জল মেট্রোর কার্যক্রম পর্যালোচনা করেছেন। মন্ত্রকের মতে সম্ভাব্যতা অধ্যয়নগুলো প্রতিটি প্রস্তাবিত শহরের ভৌগোলিক উপযোগিতা, অবকাঠামোগত প্রয়োজনীয়তা এবং যাত্রী চাহিদা মূল্যায়ন করবে। জল মেট্রো, যা ভারতের প্রথম এ ধরনের প্রকল্প, শহরের চলাচল ব্যবস্থার সঙ্গে জল পরিবহনকে সংযুক্ত করে এবং দেশের অন্যান্য প্রকল্পের জন্য একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। দেশের 24টি শহরে প্রযুক্তিগত সম্ভাব্যতা অধ্যয়নের মাধ্যমে প্রস্তাবিত সম্প্রসারণের লক্ষ্য হল সংযোগ উন্নত করা, সড়কের যানজট কমানো এবং প্রধান নগর কেন্দ্রে টেকসই পরিবহনের ব্যবস্থা করা। প্রথমবারের মতো পাথারকান্দি সমজেলায় স্ট্রংরুমের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। পাথারকান্দির আকাইদুম ইনডোর স্টেডিয়ামের স্ট্রংরুমেই নির্বাচনের পর নির্ধারিত তারিখে ভোট গণনা হবে। সমজেলাযুক্ত মিনার্বা দেবী আরামবাম সহ 2 অতিরিক্ত জেলা শাসক এবং হাইলাকান্দি সার্কল আধিকারিক বলিনবাবা বালারি এই স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমজেলাযুক্ত মিনার্বা দেবী আরামবাম বলেন, আজ পাথারকান্দির জন্য খুবই আনন্দের দিন, কারণ সমজেলা ঘোষণার পর প্রথমবার পাথারকান্দির আকাইদুমে স্ট্রংরুম হচ্ছে এবং এখানেই ভোট গণনা হবে। স্ট্রংরুমে নিরাপত্তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হবে এবং সব কিছুরই ব্যবস্থা করা হবে যাতে গণনা কর্মীদের কোনো অসুবিধা না হয়। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে বিরোধীদের জবাব দিতে এবার ময়দানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংখ্যালঘু শাখা। এই আইনকে ঐতিহাসিক পদক্ষেপ এবং মুসলিমদের ভালোর জন্য আনা হয়েছে বলে দাবি করে 100টি সাংবাদিক বৈঠক এবং 500 সেমিনারের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দাবি, এতদিন মুসলিম সমাজের বহু মানুষ ওয়াকফের সম্পত্তি নয়ছয় করতেন, সেই অপব্যবহার আটকাতেই মুসলিমদের ভালোর জন্যই আনা হয়েছে এই আইন। গত 5 এপ্রিল মধ্যরাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মাত্র 3 দিনে আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল। বিজেপির দাবি ছিল, এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবেন। এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতে কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন। যদিও বিরোধীদের দাবি, এই বিল পুরোপুরি অসাংবিধানিক, এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ। শুধু তাই নয়, ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য রাখা হবে তা নিয়েও প্রতিবাদে সরব হয়েছে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ। বিধানসভা নির্বাচনে ছলের আশ্রয় নিয়ে জিতেছে বিজেপি। আমদাবাদে কংগ্রেসের অধিবেশন থেকে বিজেপির বিরুদ্ধে এভাবেই তুপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তার স্পষ্ট অভিযোগ, বিজেপি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জালিয়াতি করে জিতেছে। এর আগে কখনো এমনটা হয়নি। গত বছরের শেষ দিকে দেশে একের পর এক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জাতীয় জনতা পার্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতেও পদ্ম ফুটেছে 2.5 দশকেরও বেশি সময় পর। এই পরিস্থিতিতে দেশের নির্বাচনে ব্যালট ব্যবস্থা ফেরানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। পাশাপাশি তার অভিযোগ, একদিকে পুঁজিপতিদের সুবিধার জন্য সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মোদী সরকার, অন্যদিকে গণতন্ত্রকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে।
খার্গে বলেন, সারা বিশ্ব ইভিএম থেকে ব্যালট পেপারের দিকে ঝুঁকছে, কিন্তু আমরা ব্যবহার করছি ইভিএম। এই সব কিছু আদতে প্রতারণা। উল্টে নির্বাচন কমিশন আমাদের জালিয়াতি প্রমাণ করতে বলছে। প্রযুক্তির দ্বারা এমন ব্যবস্থা করা হয়েছে যাতে শাসক দলের সুবিধা হয় এবং বিরোধীরা সমস্যায় পড়ে। এই অবস্থায় মল্লিকার্জুন খার্গে আশা করছেন, একদিন দেশের তরুণরাই বলবে আমরা ব্যালট পেপার চাই। সবরমতী নদীর ধারে কংগ্রেসের অধিবেশনে মঞ্চ থেকে তিনি আরও বলেন, মহারাষ্ট্রে যা হয়েছে তা আমরা সর্বত্র তুলে ধরেছি। রাহুল গান্ধীও এই ইস্যুটিতে সরব হয়েছেন। মহারাষ্ট্র নির্বাচনে যে ধরনের ভোটার তালিকা তৈরি হয়েছে তা জালিয়াতিতে ভরা। একই ঘটনা ঘটেছে হরিয়ানাতেও।